সাদনান গায়ের পাঞ্জাবিটা খুলে রেখে একটা গেঞ্জি গায়ে দিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রিয়তা নিজের কাপড়গুলো কাবাডে রেখে সে নিজেও সাদনানের পাশে শুয়ে পড়ল। সাদনান প্রিয়তাকে টেনে নিজের বুকের উপর নিয়ে জড়িয়ে ধরে। প্রিয়তা লাজুক হাসে। লোকটা এই 3 দিনে একবারও প্রিয়তাকে বুকে না নিয়ে ঘুমায়নি। প্রিয়তার প্রথম দিন অস্বস্তি হলেও আজ 2 দিন ধরে ভালোই লাগে। বিকেলে সাদনান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রিয়তাকে রেডি হয়ে থাকতে বলে গেল। প্রিয়তা তাই করলো। সাদনানের ফুপি মনির কাছ থেকে শাড়ি পরে রেডি হয়ে রইল। সন্ধ্যা 6:30টার দিকে সাদনান বাড়ি এলো, তবে নিজে রুমে এলো না। নিজ থেকে খবর পাঠালো প্রিয়তাকে যাওয়ার জন্য। প্রিয়তা তাই করলো। সাদনান তখন নিজের গাড়িতে বসে রয়েছে, সাথে রাহান যাচ্ছে, সে গাড়ি নিয়ে ফিরে আসবে। ওরা পৌঁছাতে 5 মিনিট সময়ের মতো লাগলো। প্রিয়তা হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নামার আগেই সাদনান প্রিয়তার হাত টেনে ধরে বলল, একদম ছোটাছুটি নয়, আমার সাথে যাবে। প্রিয়তা মাথা নাড়ে। সাদনান গাড়ি থেকে নামার পর রাহান নিজেও নামে। ডিকি থেকে অনেকগুলো শপিং এর ব্যাগ সহ সাদনান প্রিয়তার হাত ধরে বাড়ির উঠোন পেরিয়ে আসে। এর মধ্যে প্রিয়তার মা বাবা দুজনেই ছুটে আসে। আয়ন বাড়িতে নেই। সাদনান আর রাহানকে নিয়ে শফিক সওদাগর নিজেদের বসার ঘরে বসলো। প্রিয়তা নিজের মায়ের সাথে রান্না করে চলে গেল। রাহান নাস্তা করে বিদায় নিল। সাদনান ফ্রেশ হওয়ার জন্য প্রিয়তাকে খুঁজে, তবে মেয়েটা নেই। শফিক সওদাগর তখন স্ত্রীকে ডেকে প্রিয়তাকে ডাকে। প্রিয়তা এসে বাবার সাথে কথা বলে। শফিক সওদাগর প্রিয়তাকে ফ্রেশ হয়ে রাতে খাবার খাওয়ার জন্য আসতে বলে। প্রিয়তা সাদনানকে নিয়ে নিজের রুমে চলে এলো। সাদনান ফ্রেশ হতে গেলে প্রিয়তা দরজা আটকে নিজের গায়ে শাড়ি খুলে সালোয়ার কামিজ পরে নিল। শাড়ি ভাঁজ করে রাখতে গিয়ে ওনার কথা বেমালুম ভুলে বসে। এদিকে সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে বউয়ের দিকে তাকিয়ে থতমত খেলো। বউয়ের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। প্রিয়তার নারী গঠিত শরীরের ভাঁজ স্পষ্ট। সাদনান নিঃশব্দে এসে বউয়ের পেছনে দাঁড়ায়। সাদনানের অস্বস্তি টের পেতেই তৎক্ষণাৎ শিউরে ওঠে, লাফিয়ে সরতে চায় প্রিয়তা, কিন্তু সাদনান তা হতে দেয় না। পেছন থেকে শক্ত হাতে জড়িয়ে ধরে প্রিয়তার কোমর। সাদনান প্রিয়তার ঘাড়ে নিজের থুতনি ঠেকাতেই প্রিয়তার সারা শরীর শিরশির করে ওঠে। চোখ বন্ধ করে নিজেকে শক্ত রাখার প্রয়াস চালায়। সাদনান নিজের হাত প্রিয়তার কামিজ ভেদ করে প্রিয়তার পেটে বিচরণ ঘটাতেই প্রিয়তার শরীরের সর্বত্র শক্তি হারিয়ে ফেলে। পা জোড়া অবশ হয়ে আসে। নিজে দাঁড়িয়ে থাকার মতো শক্তি পায় না। প্রিয়তা কাঁধে নরম কিছুর সংস্পর্শ পেতেই বুঝতে 1 সেকেন্ড সময় লাগে না সাদনান ভাই নিজের অধর জোড়া ছুঁয়ে দিয়েছে। প্রিয়তা ছিটকে দূরে সরে গেল। সাদনান প্রিয়তার দিকে তখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে। প্রিয়তা ওড়না খুঁজে চারদিকে পেয়েও যায়, তবে সেটা হাত বাড়িয়ে নেওয়ার আগে সাদনান প্রিয়তাকে আবার নিজের কাছে টেনে নিল। সাদনান নিজের বাঁ হাতটা উঁচিয়ে প্রিয়তার ঠোঁটে নিজের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিয়ে অনুমতি চাইল। ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স? প্রিয়তা সাদনানের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায়, তবে সাদনানের দৃষ্টির দিকে তাকিয়ে লজ্জায় মাথা নুয়ে নিয়ে বিড়বিড় করে আওড়ালো, সব সময় নিজের মন মতো সব করে আর এখন অনুমতি চাচ্ছে, অদ্ভুত। সাদনান প্রিয়তার মুখটা এক হাতে উঁচু করে আস্তে করে নিজের মুখটা এগিয়ে নিয়ে প্রিয়তার কপালে গাঢ় একটা চুমু খেলো। অনেকক্ষণ পর সেখান থেকে সরে এসে প্রিয়তার অধরের ভাঁজে নিজের অধর জোড়া চেপে ধরে। প্রিয়তার সর্বাঙ্গে কাঁপন ধরে। সাদনান প্রিয়তার কোমর টেনে শক্ত করে নিজের সাথে চেপে ধরে। প্রিয়তা প্রথমবারের মতো সাদনানের এমন লাগামহীন স্পর্শে হাঁপিয়ে ওঠে। নিজেও পাল্লা দিয়ে সাদনানের সঙ্গে এক হাত সাদনানের চুল শক্ত করে খামচে ধরে, অন্য হাত সাদনানের পিঠে রাখে। সাদনান সময় নিয়ে ইচ্ছে মতো নিজের রাজত্ব চালায় বউয়ের অধরে। সময় গড়ালো। এক সময় সাদনানের হাতের বাঁধন হালকা হয়। প্রিয়তার সুযোগ বুঝে সাদনানকে ঠেলে সরিয়ে ওয়াশরুমে চলে যায়। সাদনান প্রিয়তার এরূপ ব্যবহারে হেসে দিয়ে বিড়বিড় করে বলল, আমার জান, খুব দ্রুত তুমি নিচে থেকে আমার কাছে ধরা দেবে। সেই রাতে প্রিয়তা আর সাদনানের সাথে নিজের দৃষ্টি মিলাতে পারে না। রাতে খাবার শেষে নিজে আগে আগে রুমে এসে গুটি গুটি মেরে বিছানার এক পাশে শুয়ে পড়ে। সাদনান শ্বশুর আর আয়ানের সাথে বেশ সময় নিয়ে আড্ডা দিয়ে রুমে এলো। সাদনান রুমে এসে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে রোজগার ন্যায় বউকে জড়িয়ে ধরে। প্রিয়তা তখন ঘুমে বিভোর।
সাদনান বইয়ের মারাময় মুখখানে তাকিয়ে থাকে। আজ থেকে 4 বছর আগে এই ছোট্ট গুলগাল মুখটার মায়ায় পড়েছিল সাদনান। সেদিন রাহাতের জন্য আয়নাকে দেখতে আসছিল মির্জা বাড়ির সবাই। সেদিন সাদনানের অনার্স ফাইনাল ইয়ারের লাস্ট এক্সাম ছিল। পরীক্ষা শেষে সোজা সওদাগর বাড়ি এসেছিল। আর বাড়িতে ঢুকতে ঢুকতে সঙ্গে সঙ্গে সদ্য 9-এ ওঠা কিশোরীর শাড়ি পরা রূপ সাদনানকে সেদিন ছোট্ট প্রিয়তার মায়ায় পড়তে বাধ্য করেছিল। মির্জা বাড়িতে তাদের যাতায়াত আগে থেকে ছিল। আজম্ম মির্জার সাথে শফিক সওদাগরের সেই ছোট্টবেলার বন্ধুত্বের খাতিরে দুই পরিবারের বেশ ভালো সম্পর্ক ছিল। আগে এই বাড়িতে আসা হলেও প্রিয়তার দিকে সাদনান কখনো মনে কোনো উদ্দেশ্য নিয়ে ছোট প্রিয়তার দিকে তাকায়নি। তবে সেই দিনের পর থেকে না চাইতেও সাদনান প্রিয়তার দিকে তাকালে নিজের পুরুষালী সত্তা নাড়িয়ে দিত। নিজের মনের কোথাও একটু এই রমণীতাকে টানত। নিজের সুন্দর সুশ্রী চেহারা আর শরীরের গঠন, নিজের পার্সোনালিটির জন্য কম বেশি প্রায় অনেক মেয়ে আশেপাশে ঘুরঘুর করত। তবে সাদনান নিজে কখনো তাদের প্রতি কোনো টান ফিল করত না বলে পাত্তা দেয়নি। গম্ভীর আর নিজের স্বভাবসুলভ আচরণ, থমথমে কণ্ঠে কথা বলা পুরুষটা সত্যি সেই ছোট্ট প্রিয়তার জন্য মনে কিছু ফিল করত। তবে ব্যাপারটা পাত্তা দেয়নি, অবশ্য দেওয়ার কথাও নয়। বয়সের দিক দিয়ে দেখলে একদমই তো নয়। সারা আর প্রিয়তা দুজন একই সামনে পড়তো। তার উপর স্কুল যাওয়ার পথে সাদনানদের বাড়ি। প্রিয়তা স্কুল যাওয়ার সময় সারাকে নিয়ে যেত, বাড়ির ভেতর অবশ্য যেত না। সাদনান যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করত। তবে বরাবরই মেয়েটা ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত কোনো না কোনোভাবে সাদনান প্রিয়তার সামনে পড়ে যেত। মাঝে মধ্যে সারা আর প্রিয়তাকে স্কুলে পৌঁছে দিত। এভাবে দেখতে দেখতে আর সাদনান নিজের লুকানো অনুভূতির সাথে যুদ্ধ করতে করতে পিচ্ছিটা কখন যে বড় হয়ে গেল সাদনান বুঝতেই পারেনি। আবার বিয়েও দিয়ে দিচ্ছিল। মেয়ের কত কষ্ট করেই না বিয়েটা আটকালো। বিয়ে ঠিক হয়েছে সাদনান জানতোই না। জানবে কি করে? সে তো তখন জরুরি কাজে বাইরে ছিল। ফিরে এলো বিয়ের আগের দিন রাতে। অবশ্য আয়ান সঙ্গে না থাকলে সম্ভবও হতো না কিছু। কদিন পর এই পিচ্ছি ভার্সিটির গণ্ডিতে পা রাখবে, ভাবা যায়? সাদনান কথাগুলো ভাবতে ভাবতে প্রিয়তার কপালে গাঢ় একটা চুমু খেলো। শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মুখটা প্রিয়তার কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলে উঠল, ভালোবাসি আমার জান। পরের দিন সকালে সাদনান প্রিয়তা সওদাগর বাড়ি থেকে নাস্তা করে বেরিয়ে আসে। সাদনান সাথে করে প্রিয়তার বই খাতা সব নিয়ে আসে। প্রিয়তাকে কোচিংয়ে দিয়ে সাদনান চলে গেল। প্রিয়তা অনুভূতিহীন। ক্লাসে যাওয়ার পর সারা ভীষণ খুশি প্রিয়তাকে দেখে। প্রিয়তাও খুশি খুশি মনে ক্লাস করে। ক্লাস শেষ করে সারা আর প্রিয়তা দুজনে বাড়ি চলে এলো। আম্বিয়া মির্জা তখন প্রিয়তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। প্রিয়তা দেখলো, তবে মাথা নুয়ে রুমে চলে এলো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে লম্বা একটা ঘুম দিল। মাইশা আর তিন্নি একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর দুজনের পরিচয়, তবে কারোর সাথে কারোর পার্সোনাল বিষয় শেয়ার করার মতো সম্পর্ক এখনো হয়নি। মাইশা যেদিন জানালো তাদের ডিপার্টমেন্টের এক লেকচারার কবির খানের সাথে তার এক কাজিনের বিয়ে ঠিক হয়েছে, সেদিনের পর তার তিন্নি ভার্সিটিতে আসেনি। মাইশা ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি। হঠাৎ এভাবে মেয়েটা হারিয়ে গেল কেন? আজ অনেক দিন পর মাইশা তিন্নিকে ক্লাস দেখতে পেল। উদাসীন মুখে পেছনের একটা বেঞ্চে ঘাপটি মেরে বসে আছে। সামনে একটা বই মেলে রাখা, কিন্তু দৃষ্টি তার বইয়ের দিকে নয়, বাইরের দিকে তাকিয়ে আনমনা হয়ে বসে আছে। মাইশা এগিয়ে গিয়ে পাশে বসলো। তিন্নি সামান্য চমকালো, তবে পরক্ষণেই মাইশাকে দেখে হাসলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো। মাইশা জবাব দিল, প্রশ্ন করলো, এতদিন আসনি কেন? অসুস্থ ছিলাম। মাইশা বুঝতে পারে তিন্নি সত্যি বলেনি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এমন আচরণের একটাই মানে দাঁড়ায়। মাইশা তিন্নির মুখ থেকে সত্যি বের করতে চাইছে, তাই কথার ফাঁক ঘুরিয়ে ফিরিয়ে জানালো, তুমি জানো কবির স্যার ওই দিন বিয়ে করতে আসেনি। আমার ছোট ভাই সাদনান মির্জার সাথে বিয়ে হয়েছে। তিনি মাইশার কথা শুনে অবাক হলো। মনের কোথাও একটু আশা দেখা দিল। মনটা হঠাৎ ভালো হয়ে গেল, তবে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, ভবিষ্যতে এমপি মির্জা সাদনান আমার ভাই। হ্যাঁ?
তিন্নির যেন আজ অবাক হওয়ার দিন। বারবার চমকপ্রদ তথ্য জানতে পারছে। ওদের দুজনের কথার মাঝেই কবির খান ক্লাসে এলো। ক্লাস শুরু হলো। তিন্নি মুগ্ধতা নিয়ে সেদিকে তাকিয়ে রইল। হোক না একতরফা ভালোবাসা, অনুভূতি তো সুন্দর, ভাবতে ভালো লাগে, স্বপ্ন বুনতে ভালো লাগে, ততক্ষণে সব ভালো যতক্ষণ অপর প্রান্তের মানুষটা এসবের কিচ্ছুটি তার নিকট অজানা। রাত 11:30টার দিকে সাদনান, রাহান, জাফর মির্জা বাড়ি ফিরল। তখন মাত্র লিভিং রুমে সুফিয়া বেগম, প্রিয়তা বসেছিল। সবাই ফ্রেশ হয়ে এলেই তাদের খাবার দেয়া হলো। খাবার খাওয়ার ফাঁকে জাফর মির্জা জানালো এই সপ্তাহে মার্কা দেয়া হবে, তারপরই ভোট প্রচারের কাজ শুরু হবে। যদিও জয় নিয়ে কোনো ভয়ের আশঙ্কা নেই, তবে বিরোধী দলের বর্তমান অবস্থানরত এমপি বেজায় খারাপ লোক, তাই যথাসম্ভব সবাইকে সাবধান থাকতে হবে। বাড়ি থেকে একা একা কেউ না বেরোনোটাই শ্রেয়। সুফিয়া বেগম চিন্তিত বিরস মুখে ছেলের দিকে তাকিয়ে রইল। সাদনান মায়ের দিকে তাকিয়ে আশ্বাস দিল কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখতে বলল। খাবার শেষে সাদনান আগে আগে রুমে চলে গেল। প্রিয়তা সুফিয়া বেগমের সাথে সব গুছিয়ে রুমে এলো প্রায় আধা ঘন্টা পর। জাফর মির্জার কথা শোনার পর থেকে কেমন অন্যমনস্ক হয়ে আছে। রুমে এসে প্রিয়তা ওয়াশরুমে গেল, ফিরে এলো মিনিটের মাথায়। সাদনান ব্যালকনি থেকে ফোনে কথা বলতে বলতে রুমে এলো। প্রিয়তা তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনা হয়ে চুল আঁচড়াচ্ছে। সাদনান ফোন কেটে সেটা সোফায় রেখে এগিয়ে এসে প্রিয়তার পেছনে দাঁড়িয়ে নিজের হাতে চিরুনি নিয়ে নিল। প্রিয়তা হকচকিয়ে ওঠে। ধ্যান ফিরতেই বুঝতে পারে সাদনান চুলে বেনুনি করছে। সাদনান প্রিয়তার চুলগুলো বেনুনি করতে করতে জানতে চাইল, ক্লাস কেমন হলো আজ? প্রিয়তা বলল, ভালো। প্রিয়তা জবাবে বলল, পরপরই আবার বলল, আমার রাজনীতি একদম পছন্দ নয় সাদনান ভাই। জানি তো। প্রিয়তা সাদনানের জবাব শুনে অবাক হলো। তাহলে স্বাভাবিক জীবন চাই, সুন্দর সংসার চাই, আতঙ্ক আর ভয়ে নিয়ে কিচ্ছু হয় না। প্রিয়তার কথায় সাদনান কিছু একটা ফিল করে। মেয়েটাকে নিয়ে ভাবছে, অবশ্য ভাবারই কথা, বউ হয়। প্রিয়তা এতক্ষণ আয়নায় সাদনানের দিকে তাকিয়ে কথা বলছিল। সাদনান প্রিয়তার চুলে রাবার ব্যান্ড দিয়ে চুল আটকে দিল। তারপর প্রিয়তাকে নিজের দিকে ফিরিয়ে প্রিয়তার দু গালে হাত রাখে, বইয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, আই প্রমিস, আমার দেহে প্রাণ থাকা অবধি তোমার কিচ্ছু হতে দেব না। আমি আমার কথা বলছি না, আপনার জন্য চিন্তা হয় আমার। কিচ্ছু হবে না আমার। আপনি জানতে চেয়েছিলেন আমি কেন আপনাকে বিয়ে করতে চাইনি। আমার একটা স্বাভাবিক জীবন চাইতাম, সেই জন্য বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। অথচ ভাগ্য দেখুন, ঠিক আমাকে আপনার সাথে বেঁধে দিল। কথায় আছে না, আমরা যা ভাবি তা কখনো হয় না, আর যা কখনো কল্পনাও করি না সেটাই হয়। তোমার আফসোস হয়? না, কখনো না। আমার ভাগ্যে যা আছে সেটাই হয়েছে। সাদনান প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা নিজের দুই হাত সাদনানের পিঠে রাখলো। সাদনান মৃদু কণ্ঠে বলল, আমার আমিকে তোমার জন্য ভালো রাখবো। প্রিয়তা দীর্ঘশ্বাস ছাড়ে, তবে পরক্ষণেই লজ্জায় সাদনানের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে। সাদনান ছাড়ে না, শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। প্রিয়তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, স্বাভাবিক হও, তখন না হয় আমি তোমায় গভীরভাবে ছুঁয়ে দেব। এত রাতে তুই এখানে কি করছিস? ঘুমাসনি কেন? সারা হক জকালো। পেছন ফিরে রাহানকে দেখে অবাক হলো, তবে নিজেকে সামনে নিয়ে পানির গ্লাস দেখিয়ে বলল, পানি খেতে এসেছি। রাতে ঘুমাস না? রাহান থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো। সারা সহজ সরল গলায় বলল, হ্যাঁ, ঘুমাবো না কেন? তাহলে আমাকে এত জ্বালাস কেন? রাহানা বিড়বিড় করে বলল। সারা শুনতে পায় না, তাই জিজ্ঞেস করলো, কিছু বলবেন? না, হ্যাঁ, ভূতের মতো এভাবে রাতে আর ঘোরাঘুরি করবি না। দেখা গেল তোকে ভূত মনে করে কেউ ভয়ে জ্ঞান হারাবে। এখন যা রুমে যা। আমি ভূতের মতো কোথায় ঘুরঘুর করলাম? পানি ছিল না রুমে, পানি খেতে এসেছি। আর আপনি এত রাতে এইখানে কি করছেন? সারা রাহানের দিকে চোখ কটমট করে তাকায়, তবে পরক্ষণেই কিছু মনে হওয়ার মতো করে জিজ্ঞেস করলো। রাহান চোরা চোখে একবার সারার দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, ভূতের সাথে সাক্ষাৎ করতে এসেছি।
মাইশা আর আয়ানের বিয়েটা ঘরোয়াভাবে দিতে চাইছেন মফিজুল মির্জা। খুব কাছের কিছু মানুষ থাকবে শুধু, কেউ দ্বিধা পোষণ করেনি। হোক ঘরোয়াভাবে, এমনিতেই 1 মাস পর ভোট, তার উপর বিপদ যখন তখন যে কোনো দিক দিয়ে আসতে পারে। তাই সবাই এটাই বেস্ট মনে করলো। শফিক সওদাগর এতেই সায় দিয়েছে। নিজের আত্মীয় বলতে তেমন কেউ নেই, শ্বশুর শাশুড়ি কেউ নেই, অনেক আগে গত হয়েছে। মিতার 2 ভাই আছে, তারা সবাই বিদেশে সেটেলড, বাড়িতে কেউ নেই। আর 2 মেয়ে, যে কোনো একজনকে নিয়ে যাবেন এমনটাই পরিকল্পনা। তবে বড় বোনকে নিয়ে আসার চেষ্টা করবে। ছোট মেয়ে নতুন, তাকে না আনা শ্রেয়। এখন আম্বিয়া মির্জার কাছে কথাখানি পারতে হবে। হলুদের দিন বিকেলে তিন্নি এলো মির্জা বাড়ি। তিন্নিকে বেশ আদর করলো সবাই। তিন্নি মাইশার রুমে বসেছিল, তখন প্রিয়তা এলো হাতে রাস্তার ট্রে। তিন্নি প্রিয়তার সাথে আগে থেকে পরিচিত, তাই চিনতে অসুবিধা হয়নি। তিন্নি প্রিয়তাকে টেনে নিচে পাশে বসিয়ে বেশ আদর করলো। মেয়েটা সত্যি একটা মায়ার খনি। যেখানে তিন্নি মেয়ে হয়ে প্রিয়তাকে এত ভালো লাগে, সেখানে কবিরের ভালো লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু তিন্নি তো আর জানে না কবির প্রিয়তাকে দেখেইনি। প্রিয়তা নিজেও অনেকক্ষণ আড্ডা দিল সবার সাথে, এরপর চলে গেল। আম্বিয়া মির্জা প্রিয়তাকে ডাকছে। শোন, বাইরের দিকটায় একদম যাবি না, ওদিকে বাইরের লোকজন বেশি। সারা শাড়ি পরে মাত্রই নিচে এসেছে, আর তখনই রাহান কথাটা বলল, বাড়ির ভেতরে মানুষ নেই বললেই চলে, সবাই হলুদের জায়গায়। সারা নিজেও শাড়ি পরে শাড়ি সামলাতে হিমশিম খায়, তাই হলুদ দিয়ে এসেই শাড়ি খুঁড়ে নেবে এমনটা ভেবেই রেখেছে। তাই বাধ্য হয়ে মেয়ের মতো মাথা নেড়ে বলল, আচ্ছা, আপুকে হলুদ দিয়ে চলে আসবো। আর এখন আমার পাঞ্জাবিটা আয়রন করে রেখে আয়, আমি হাতের কাজটা শেষ করে রেডি হব। সারা মুখ ভেঙচি কেটে বলল, পারবো না। আচ্ছা, বলবো তোর বাপকে তুই কাল আমার শার্ট গায়ে দিয়েছিস। সারা রাহানের কথা শুনে থমথমে খেলো। চোখ বড় বড় করে রাহানের দিকে একবার তাকিয়ে ফের লজ্জায় মাথা নিচু করে নিয়ে মিনমিন করে বলল, যাচ্ছি। রাহান শুধু বাঁকা হাসলো। পাশ কেটে যাওয়ার সময় ফিস ফিস করে বলল, ঠোঁটের লিপস্টিক লাগাবি না, যদি দেখেছি তো তোর সাথে সাথে তোর ঠোঁটকেও কবর মাইন্ডেড। সারার মাথায় কিচ্ছু ঢুকলো না, শুধু ফ্যাল ফ্যাল করে রাহানের যাওয়ার পথের দিকে তাকে। প্রিয়তা রেডি হয়ে রুম থেকে বেরোবে, ঠিক তখনই সাদনান রুমে প্রবেশ করে, যার ফলে দুজন দুজনের সাথে সজোরে ধাক্কা খেলো। ধাক্কার তাল সামলাতে না পেরে প্রিয়তা পড়ে যাচ্ছিল, তবে সাদনান সেটা হতে দিল না। শক্ত হাতে বউয়ের কোমর পেঁচিয়ে ধরে। প্রিয়তা ভয়ে সাদনানের পাঞ্জাবি খামচে ধরে। সাদনান থমকালো, বউয়ের দিকে তাকিয়ে হৃদস্পন্দনের অস্বাভাবিকভাবে ছুটতে লাগলো। প্রিয়তা হলুদের মাঝে লাল পাড়ের শাড়ি পরেছে, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, মাথায় একটা বেলি ফুলের মালা, যেটা সাদনান একটু আগেই রুমে রেখে গিয়েছে। প্রিয়তা তখন রুমে ছিল না। প্রিয়তা নিজেকে কারোর বাহুডোরে বুঝতে পেরে চোখ পিট পিট করে তাকায়। মানুষটা যে ওর নিজের ব্যক্তিগত পুরুষ বুঝতে বেগ পেতে হয় না। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি রেডি হয়ে নিন, আমি সব বিছানায় রেখে দিয়েছি। যাবে না, বসে থাকবে, আমি শাওয়ার শেষ করে আসছি। প্রিয়তা কোনো কিছু বলার আগেই সাদনান প্রিয়তাকে ছেড়ে দিয়ে একটা টাওয়াল হাতে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা আর কি করবে? সাদনান ভাই যখন বলেছে তখন না বসে উপায় নেই, অজ্ঞতা বাধ্য হয়েই বিছানায় পা ঝুলিয়ে বসলো। সাদনান শাওয়ার নিয়ে প্রায় আধা ঘন্টা পর বেরিয়ে এলো। প্রিয়তা ড্যাব ড্যাব করে সেদিকে তাকিয়ে রইল। সাদনান তাওয়াল দিয়ে নিজের চুল মুছে পাঞ্জাবি গায়ে দিয়ে রেডি হলো, তবে বউয়ের কাণ্ড দেখে মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে। এগিয়ে এসে প্রিয়তার মাথার ফুলটা ঠিকঠাক করে দিতে দিতে বলল, এভাবে তাকায় না যান, কিছু করে ফেলতে ইচ্ছে করে। প্রিয়তা লজ্জা পেল, তবে লজ্জা চেপে রেখে বলল, আমি মোটেও আপনার দিকে তাকাইনি। সাদনান হেসে উঠল। প্রিয়তা লজ্জা পেয়ে সাদনানকে ধাক্কা দিয়ে আগে আগে রুম থেকে বেরিয়ে এলো। সাদনান নিজেও হাসতে হাসতে পেছনে পেছনে নিচে এলো। লিভিং রুমে অনেক মানুষ, তবে সব মানুষ ছাপিয়ে প্রিয়তার নজর দুজন ব্যক্তির ওপর আটকে গেল। সাদনান প্রিয়তাকে পেছন থেকে নিজে প্রিয়তার সামনে দাঁড়ালো। সোফায় বসা কবিরের ভ্রু কুঁচকে এলো, বিরক্ত হলো। শাড়ি পরা রমণীটা দারুণ দেখতে।
কবির ভাবে সাদনানের বোন হয়তো, কিন্তু পরক্ষণে কিছু মনে হতে সব পানির মতো স্পষ্ট হলো। বুঝতে একটু সময় লাগলো। এই সেই রমণী যার জন্য মির্জা সাদনান শাহরিয়ার তাকে মিথ্যা বলে চট্টগ্রাম পাঠিয়েছিল। সাদনান প্রিয়তার সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল। মায়ের কাছে যাও। প্রিয়তা শুনল, রান্নাঘরে চলে গেল। সাদনান এগিয়ে গিয়ে কালাম খান আর কবিরের সাথে কথা বলে। কবির খুব স্বাভাবিক, তবে দৃষ্টি তার তীক্ষ্ণ। কথা বলা শেষ, সবাই নাস্তা খেয়ে হালকা হলুদের জন্য বাগানে চলে গেল। তবে কবির সবার পেছনে রইল। আর ঠিক তখনই তিন্নি মাইশার হাত ধরে দোতলা থেকে নামতে দেখা গেল। মাইশাকে শাড়ি পরিয়ে কাঁচা ফুলের গয়না পরিয়েছে। তিন্নি নিজেও শাড়ি পরেছে, তবে খুব নর্মাল। চুলগুলো বেনুনি করে একপাশে এনে রেখেছে। সবার মাঝে কবিরের দৃষ্টি না চাইতো তিন্নির উপর পড়ল। মেয়েটা সাধারণ, সব সময় নর্মাল চলাফেরা করে, হয়তো এই জন্যই সবার নজরে পড়ে। তবে ক্লাসেও কবির খেয়াল করেছে মেয়েটা প্রায়ই ওর দিকে তাকিয়ে থাকে, যেমনটা এখন তাকিয়েছে। কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকে না, একটু পরপরই তাকায়। কবির কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে বাগানের একটা সাইডে গেল। সাদনার ফোনে কথা বলছিল। নিজের পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ফোন রেখে বলল, হবু এমপি মির্জা সাদনান ভীষণ দুর্দ লোক। সাদনান অন্যদিকে তাকিয়ে হাসলো কবিরের কথায়। কবির আবার বলল, আমার সাথে একবার সাক্ষাৎ করতে পারতেন। রাইট, কিন্তু কি বলুন তো, প্রেয়সীর রাজনীতি একদম পছন্দ নয়। কথা বলে দেখতে পারতেন। সময়টা আমাকে ফাঁকি দিতে চেয়েছিল। তাছাড়া আমার দাদাজান কখনো মেনে নিত না এমন পরিস্থিতি না করলে। কবির আর কিছু বলতে যাবে, তখনই সাদনানকে জাফর মির্জা ডাকলো। সাদনান চলে গেল। কবির সরল দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ভাগ্য নেই, তাই এসব ভেবে মন খারাপ করলো না। তবে মেয়েটাকে দেখে প্রথমবারের ন্যায় এক অদ্ভুত অনুভূতি হয়েছে। কবির পরক্ষণেই নিজের ভাবনা চিন্তার ওপর বিরক্ত হলো। অন্যজনের বউ হয়, ইস, এভাবে ছেঁচড়াদের মতো তাকিয়েছিল, তখন ভাবতে শরীর শিরশির করে উঠল। হলুদের অনুষ্ঠান শেষ। মাইশা রুমে এসে ফ্রেশ হয়ে তিন্নির পাশে শুয়েছিল মাত্র। তখনই মাইশার ফোনে টুংটাং শব্দ হলো। মাইশা ফোন হাতে নিয়ে সাইলেন্ট করে নোটিফিকেশন চেক করতেই দেখলো আয়ান মেসেজ দিয়েছে। মাইশার হলুদের ছবি চাইছে। মাইশা কয়েকটা ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করার মিনিটের মাথায় আয়ান ভিডিও কল এলো। মাইশা কল ধরে লজ্জায় মাথা নুয়ে রাখলো। আয়ান ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, মেরে ফেলবে আমায়, অপেক্ষা করো, কাল তোমার সব কর্মের বিচার হবে। প্রিয়তা রেডি হচ্ছে। সাদনান বউয়ের কুচি ঠিক করে উঠে দাঁড়ালো। মাথায় সুন্দর করে ঘোমটা টেনে দিয়ে নিজে প্রিয়তার পেছনে দাঁড়িয়ে প্রিয়তার দু কাঁধে হাত রেখে নিচু হয়ে মৃদু স্বরে বলল, বউ লাগছে। প্রিয়তা লজ্জায় চোখ নিচু করে নিল। সাদনান প্রিয়তাকে নিচের দিকে ফিরিয়ে বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, লজ্জা পাচ্ছে আমার জান, বাসর দেখি খুব শিগগিরই করতে হবে। প্রিয়তা সঙ্গে সঙ্গে সাদনানকে ধাক্কা দিল। সাদনান হেলে দুলে 2 কদম পিছিয়ে গেল। প্রিয়তা আঁচল মাথায় টেনে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ছি, কি বেহায়া কথাবার্তা, মুখে কিচ্ছু আটকায় না। সাদনান নিজেও পেছনে পেছনে রুম হতে বেরিয়ে পিছু নিল প্রিয়তার। সমান হয়ে একসাথে একদম কাছে ঘেঁষে হাঁটতে হাঁটতে বলল, সব তোমার দোষ। আমি কি করলাম? প্রিয়তা অবাক হয়ে জিজ্ঞেস করল। সাদনান মোহনীয় কণ্ঠে বলল, আমাকে না পড়িয়ে শান্তি নেই তোমার? এখন আমি কিছু বললে সব দোষ আমার। প্রিয়তা আর কিছু বলবে তার আগেই নজর পড়ে গেস্ট রুম থেকে কবির বেরিয়ে আসছে। গায়ে নীল রঙের একটা পাঞ্জাবি। প্রিয়তা দৃষ্টি নুয়ে নিল। কবির প্রিয়তার দিকে তাকিয়ে নিজেও চোখ সরিয়ে নিল। সাদনান কবিরের সঙ্গে কথা বলে আগে আগে কবিরকে নিয়ে নিচে চলে গেল। প্রিয়তা সারা রুমে চলে গেল। মাইশা তিন্নিকে একটা নীল জামদানি শাড়ি পরতে দিয়েছে। তিন্নি শাড়ি পরতে পারে না। রাহানের মা ভীষণ ভালো শাড়ি পরাতে পারে। সারা বলল, আপু তুমি মনির কাছে যাও, পরিয়ে দেবে। সারা মাইশাকে সাজাচ্ছে, নয়তো সারা নিয়ে যেত। প্রিয়তাও এটা সেটা এগিয়ে দিচ্ছে। অজ্ঞতা বাধ্য হয়ে তিনি নিজেই একা একা নিচে এলো। রাহানের মা নিজে রেডি হবে মাত্র গোসল করে বেরিয়েছে। তিন্নি তখন শাড়ি হাতে রুমে প্রবেশ করে। ভদ্র মহিলা দেখেই বুঝতে পারে। মুচকি হেসে তিন্নিকে বলল, পাহাড় 7, তাড়াতাড়ি করো, আমাকে আবার মাইশাকে খাবার খাইয়ে দিতে হবে, নয়তো মেয়েটার আজ আর খাওয়া হবে না। মা একজন সারাদিন কাজ কাজ করে, একটা মাত্র মেয়ের বিয়ে, কোথায় মেয়েটাকে একটু সময় দেবে? ভয়ভাবে কত করে বললো মেয়ের আশপাশে থাকার কথা।
তিন্নি মনোযোগ দিয়ে শুনল। শাড়ি পরা শেষ, তিন্নি মুচকি হেসে বলল, ফুপি, আপনি আস্তে ধীরে রেডি হন, আমি গিয়ে মাইশাকে খাবার দিয়ে দিব। রাহানের মা হাসি খুশি মুখে বলল। আচ্ছা তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। তিন্নি রুম হতে বেরিয়ে উপরে আসার সময় আর চোখে একবার লিভিং রুমে তাকিয়ে থমকে গেল। কবির বসে আছে, দৃষ্টি তার ফোনের স্ক্রিনে। তিন্নি একবার নিচের দিকে তাকিয়ে আবার কবিরের দিকে তাকালো। কবির নজর তখন হঠাৎ তিন্নির উপর পড়ল। কবির থমথমে মুখ করে তিন্নির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে এলো। তবে তিন্নির মায়াময় মুখখানে তাকিয়ে হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে লাফাতে লাগলো। কবির দৃষ্টি সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, কি হচ্ছে এসব? কবির, বি কেয়ারফুল। ফোন হাতে উঠে দাঁড়াতেই সিঁড়ির দিকে নজর পড়তে কবির সেখানে তিন্নিকে দেখতে পেল না। তপ্ত শ্বাস ফেলে কবির বাড়ি থেকে বেরিয়ে এলো। এদিকে তিন্নি সোজা রুমে চলে এসেছে। স্যারের দৃষ্টিতে কিছু একটা ছিল যা তিন্নির ছোট হাড় নিতে পারছিল না, তাই তো পালিয়ে এলো। জামাই এসেছে কথাটা দোতলা ঘরে পর্যন্ত পৌঁছাতে দেরি। সব মেয়েদের মাইশার ঘর ছেড়ে নিচে যেতে দেরি হলো না। শুধু প্রিয়তা আর তিন্নি বসে রইল মাইশার কাছে। মাইশা উসকুস করছে। তিন্নি মুচকি হেসে বলল, যা, কেউ আসার আগেই একবার বারান্দা থেকে ঘুরে আয়। প্রিয়তা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল দুজনের দিকে। মাইশা প্রিয়তার গাল টেনে দিয়ে লেহেঙ্গা উঁচু করে বারান্দায় যেতে যেতে প্রিয়তাকে হুঁশিয়ারি দিয়ে বলল, খবরদার পিউ যদি তোর ভাইকে এসব বলছি। তুমি ভাই দেখতে গিয়েছো? মাইশা প্রিয়তার কথা শুনে বুঝতে পারলো প্রিয়তা বিষয়টা ধরতে পারেনি। শুধু শুধু মেয়েটাকে ব্যাপারটা জানিয়ে দিল। মাইশা হেসে বলল, হ্যাঁ, বলবি না কিন্তু। আচ্ছা। প্রিয়তার ঘাড় নাড়ে। তিন্নি প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা একদম সরল প্রকৃতির। কত বয়স? সদ্য তো এইচএসসি দিয়েছে। ওর বয়সী সারা কি চঞ্চল, অথচ এই মেয়েটা কত চুপচাপ। চেহারাটা যেমন দেখতে মায়াবী, ঠিক তেমন নরম মনটাও। তিন্নিকে কত সম্মান করে, যত্ন আত্মি কোনো ত্রুটি রাখছে না। কবির খান দারুণ সুন্দর, এই মেয়েটাকে বিয়ে কেন করতে আসেনি? তিন্নির ভাবনার মাঝেই সারা ছুটে এলো। পেছনে পেছনে রাহাত, আয়না, সাদনান সবাই এসেছে। বিয়ের কাজ শুরু হবে, তাই কনেকে নিয়ে যাওয়ার জন্য তাগেদা দিচ্ছে। সাদনান আর রাহাত এসে বোনকে আগলে নিয়ে নিচে এলো। সাদনান এর মধ্যে বার কয়েক বউয়ের সঙ্গে চোখেও ইশারায় আলাপ সেরে নিয়েছে। প্রিয়তা এমন কাণ্ড দেখে সাদনানকে পাগল পুরুষ উপাধি দিল মনে মনে। তবে এগুলো প্রিয়তার কাছে না চাইতেও দারুণ লাগলো। হৃদয়ে ভালো লাগার দোলা দিল। বিয়ে পড়ানো শেষ, খাওয়া দাওয়া শেষ, বউ নিয়ে বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু হলো। কেউ নিজের ঘরে নতুন মানুষের আগমনে খুশি মুখে উপচে পড়ছে, তো কারো বিদায়ের বিষাদে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিচ্ছে নিজের কলিজার রাজকন্যা। মাইশা আর আয়ানকে একটা গাড়িতে বসানো হলো, আর বাকি দুইটা দিয়ে বাকিরা সবাই। আয়ান সুফিয়া বেগমের সাথে শেষবার কথা বলে গাড়িতে বসে দরজা লাগিয়ে দিল। মাইশা তখনও কাঁদতে কাঁদতে বাবা মার হাত ধরে কিছু বলে যাচ্ছে। মফিজুল মির্জা আয়ানের দিকে অসহায় মুখে চেয়ে রইল। আয়ানের চাহনির মানে খুব ভালো করে বুঝতে পারল। চোখ ইছাড়ায় কিছু বলতেই মফিজুল মির্জা মেয়ের হাতে উল্টো পিঠে চুমু খেয়ে বলল, মাইশা তবুও কেঁদে চলেছে। আয়ান মাইশাকে টেনে নিজের কাছে নিল। সবাইকে বিদায় দিয়ে গাড়ি স্টার্ট করতে বলে ড্রাইভারকে। মির্জা বাড়ি থেকে সওদাগর বাড়ি গাড়ি দিয়ে গেলে 5-7 মিনিট লাগে, আর হেঁটে গেলে 15 মিনিটের মতো লাগে। খুব দ্রুত এসে পৌঁছালো বউয়ের গাড়ি। মিতা সওদাগর বেশ সম্মানের সহিত নিজের ছেলে বউকে ঘরে তোলে। প্রতিবেশী প্রায় অনেক লোকজন জড়সড় হয়েছে বউ দেখার জন্য, তাই মাইশাকে লিভিং রুমে বসানো হলো। মাইশা অস্থির, কান্না করার ফলে মাথা ব্যথা, সাথে এত অচেনা মানুষের ভিড়ে অস্বস্তি হচ্ছে। অনেকক্ষণ এভাবে বসে থাকার পর আয়ানের দেখা মিলল। কয়েক ঘন্টা আগেই এই লোকটার সাথে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের স্বামী রূপে হালাল ভাবে পেয়েছে। কথাগুলো ভাবতেই মাইশার দেহ জুড়ে ভালো লাগার অনুভূতি খেলে গেল। মাইশা আয়ানের দিক থেকে চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলো মিতা সওদাগর আয়ানের সাথে ইশারায় কিছু বলছে।
আয়ান আবার উপরে চলে গেল। এর একটু পর মিতা সদাগর এলো। মূলত আয়ানের ইশারায় বলা কথা ছিল মাইশাকে রুমে পাঠানোর বার্তা। মিতা সদাগর বুঝতে পারে বউর কথা চিন্তা করেই ছেলে বউকে ফ্রেশ হওয়ার জন্য তাগেদা দিচ্ছে। মিতা সদাগর মাইশাকে নিজের রুমে এনে ফ্রেশ করিয়ে একটা জামদানি শাড়ি পরিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দিল। রাত 9:30 নাগাদ মাইশাকে কিছু মেয়ে মিলে আয়ানের রুমে দিয়ে গেল। আয়ান তখন কিছু ফাইল দেখছিল সোফায় বসে। মাইশা রুমে এসে দরজা বন্ধ করে এগিয়ে এসে আয়ানকে সালাম দিল। আয়ান সালামের জবাব দিয়ে মুচকি হেসে বলল,